হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ২৬ এবং ২৭ ব্যাচের জন্য যে এসএসসি ফিজিক্সের যে ৩ নম্বর অধ্যায়টা আছে বল, এই অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কপি কল বা পুলি সিস্টেম। তো ম্যাক্সিমাম স্টুডেন্টের এই টপিকটার উপর প্রবলেম থাকে। তো আমরা চেষ্টা করব এই টপিকের উপরে ২-৩টা ভিডিওর মাধ্যমে এই টপিক থেকে যা কিছু আসে, বেসিক, অ্যাডভান্স, সূত্রের প্রমাণ, একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এই জিনিসটা পড়ব। তো আমরা আজকে শুরু করতেছি। তো এখানে দেখেন, থাম্বনেইলে বোঝাই যাচ্ছে যে কি নিয়ে ক্লাস হবে। তো আমরা পরের স্লাইডে যাচ্ছি। তো প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পুলি সিস্টেম, বা এটা কিভাবে কি করে কাজ করে সেটা আমরা একটু দেখব। তো শুরুতে যে বিষয়টা দেখেন, পুলি আসলে আমরা কোথায় কাজে লাগাই, আমরা একটা জিনিস জাস্ট আপনাকে এক্সাম্পল দিই, এটা আমি রাখতেছি না, জাস্ট একটু বোঝানোর জন্যে। যে আমরা পেনটা নিই। আপনারা অনেকেই কুয়া দেখছেন, কুয়া। ধরেন এরকম একটা কুয়া রয়েছে। তো এই কুয়া ধরেন এই লেভেল পর্যন্ত পানি আছে, এই লেভেল পর্যন্ত পানি আছে। তো অনেক গ্রাম অঞ্চলে একটা জিনিস দেখবেন যে এরকম পজিশনে মানুষরা এসে কি করে, ওই কুয়া থেকে পানি তোলার চেষ্টা করে। তো এই কুয়ার আবার উপরে কি থাকে, এরকম একটা কাঠের সাথে একটা চাকার মতো একটা জিনিস লাগানো থাকে এখানে। তো এর সাথে একটা দড়ি দিয়ে, একটা দড়ি দিয়ে হচ্ছে এখানে এর সাথে বালতি লাগানো থাকে, একটা বালতি লাগানো থাকে। আর এই পাশের দড়িটা এই লোকের হাতে থাকে। তো এখন যখন ওই লোকটা এই জিনিসটা আস্তে আস্তে উপরের দিকে টানে, তখন পানিটা আস্তে আস্তে উপরে ওঠে। এখন কথা হচ্ছে যে এই জিনিসটার কাজ কি, এই যে এই জিনিসটা দেখেন, আমি দেখাচ্ছি। এই যে এই জিনিসটা, আমরা এই জিনিসটার কথা বলতেছি। তো এই জিনিসটার কাজ কি, আসলে এটাই হচ্ছে মূলত পুলি সিস্টেম বা কপিকল। তো এই জিনিসটা কি করে, এই যে আপনি টানতেছেন এই দড়ি দিয়ে এই জিনিসটাকে তুলতেছেন, এখানে একটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ তৈরি করে। আর হচ্ছে এই যে এই যে চাকাটা, পুলিটা, এর ভেতরে একটা গর্তের মতো থাকে, এবং এইখানে এই জিনিসটা থাকে একদম মসৃণ। আপনি যখন সুতাটাকে টানবেন, তখন ওইখানে কোনো রকম কোনো ঘর্ষণ করে না, মানে এই যাত্রাপথটাও কি করে একদম মানে মসৃণ করে দেয়। তখন ওই জিনিসটাকে তোলা একদম কি হয়, সহজ হয়। তো এই হচ্ছে মোটামুটি পুলির একটা আইডিয়া, বাস্তব। তো আমরা এখন মূলত পুলির কি কি থাকে সেগুলো আগে একটু দেখব, ঠিক আছে? তো চলেন আমরা এটা মুছে দিচ্ছি। তো প্রথমত পুলিতে দেখেন, পুলি সিস্টেমে কি কি থাকে আমি আপনাদের বলি। প্রথমত, যে ধরেন এরকম একটা, আমি একটু সাইডে আঁকতেছি। তো এর সাথে সুতা থাকে আসলে, এর একটা পুলি, এর পুলির সাথে কি কি থাকে, একটা সুতা থাকে। আর এর সাথে আরো দুইটা ভর বা অন্য কিছু থাকে। ধরেন দুইটা বস্তু, দুইটা ভর বস্তু থাকে এভাবে লাগানো, এভাবে থাকে। তো জিনিসটা একটু এদিক ওদিক হলো, আমি একটু জিনিসটা ঠিক করে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন, হ্যাঁ এইবার ঠিক আছে মোটামুটি। তো এইখানে, এখানে দুটো বস্তু থাকে। দেখেন আসলে পুলিতে থাকতেছে কি কি, মূলত পুলিতে থাকতেছে কি কি, পুলিতে থাকতেছে যে এরকম একটা হচ্ছে পুলির মতো এরকম চাকা আর হচ্ছে সুতা। তাহলে এখানে চাকা আর সুতার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা একটু লিখবো আস্তে আস্তে। তো দেখেন প্রথমে আমরা যদি পুলির কথা চিন্তা করি, পুলি, তো এখানে কি কি থাকে দেখেন। পুলির একটা কথা হচ্ছে, আমরা যে পুলিটা নিয়ে কাজ করব, এই যে এই চাকাটা, দেখেন আমি দেখাই, এই যে এই অংশটুকু, এইটা, এইটা মূলত, এইটা মূলত একদম ভরহীন হয়। কীরকম হয়, ভরহীন, এই পুলিটা একদম ভরহীন হয়। দ্বিতীয়ত, এই সুতা, যে সুতাটা রয়েছে দেখেন, এই সুতা ও পুলির ঘর্ষণ তল, মানে পুলির সংস্পর্শ তলটা ঘর্ষণহীন। কেমন, দেখেন আমি বুঝায় বলি। সুতা
ও পুলির স্পর্শতল ঘর্ষণহীন। বুঝছেন? তার মানে এই যে সুতাটা, এই যে এইখানে এই দিক দিয়ে উপরে উঠতেছিল, নামানামি করতেছিল, এইখানে আপনার এই সুতা আর হচ্ছে পুলির যে সংস্পর্শতল, ঠিক আছে, এই এরিয়াটুকুতে এই জায়গাটা একদম ঘর্ষণহীন বা মসৃণ একদম, ঠিক আছে? তো এই কথাটা আমরা বলতে পারি। তো মোটামুটি পুলি এই দুইটা বৈশিষ্ট্য এখানে দেখায়। তো আমরা এখন যদি সুতা নিয়ে একটু ভাবি বা সুতা নিয়ে যদি একটু পড়াশোনা করে, দেখেন সুতার কী কী বৈশিষ্ট্য রয়েছে। সুতার সুতারও একই কথা, দেখেন দড়ি বা সুতা যে কোনো কিছু হতে পারে, সুতাও এটা কি ভরহীন। এটা ভরহীন বা অতি নগণ্য হয়, এই জন্য আমরা ভরহীনই চিন্তা করি। এটাও আলটিমেটলি ভরহীন, আর থাকলে অতি নগণ্য, ঠিক আছে, অতি নগণ্য। অতি নগণ্য। আর আরেকটা বিষয় হচ্ছে, এই সুতার আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অপ্রসারণশীল। 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 তো এখানে আমরা কি কি পেলাম, যে পুলি এটা কেমন হয়, প্রথমত পুলি হয় ভরহীন, এবং সুতা ও পুলির সংস্পর্শ তল ঘর্ষণহীন হয়। আর সুতাটা কেমন হয়, এখানে সুতাটাও ভরহীন বা অতি নগণ্য, আর এই সুতাটা অপ্রসারণশীল, ঠিক আছে? এখন এইখানে কিছু বিষয় আছে, দেখেন আমি একটা কথা বলি, যে সেটা হচ্ছে, আমি একটু এটাকে একটু সাইড করে ফেলি। আচ্ছা, এটাকে সাইড করে না ফেলে দাঁড়ান, একটা কাজ করে আমি এটাকে ছোট করে ফেলি। ওকে। তো এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে, আচ্ছা ওখানে এখানে লেখা যাবে। এখন যে বিষয়টা, যে আপনি এই যে জিনিসটা খেয়াল করেন, আমি এখানে একটু দেখাচ্ছি, এই যে পুলিটা একটু বড় করে দেখাচ্ছি। এই যে পুলিটা দেখেন, ধরেন আমি এখানে একটা ভর দিয়ে দিলাম, যেটা হচ্ছে M1 আর এটা হচ্ছে M2, ঠিক আছে? এগুলো আমি করে দিলাম। এখন কথা হচ্ছে, আমি এখানে একটা শর্ত আরোপ করে দিলাম, সেটা হচ্ছে ধরেন এই M1 ইজ গ্রেটার দেন হচ্ছে M2, এটা আমি বলে দিলাম। আচ্ছা একটু ঘিজিমিজি হলো, আমি এটা বলে দিলাম যে M1 ইজ গ্রেটার দেন M2। তাহলে এই ঘটনাটা কী হবে দেখেন তো, যদি এই বস্তুটার ভর বেশি হয়, যদি এই বস্তুটার ভর বেশি হয়, দেখেন এই বস্তুটার ভর যদি বেশি হয়, তাহলে ও কী করবে, এই নিচের দিকে নামবে, পৃথিবী ওকে টানবে। আর এই বস্তুটা যদি কম কম হয়, যা হচ্ছে দেখেন এই জিনিসটা হচ্ছে ঘর্ষণহীন বা একবারে মসৃণ, তাহলে এই M1 ভরের বস্তুটা নিচের দিকে নামতে থাকবে, আর এই M2 এর বস্তুটা কী করতে থাকবে, ওপরের দিকে উঠতে থাকবে, তাই না? আচ্ছা, এটা আপনারা বুঝলেন। তাহলে এখানে বস্তুটা নিচের দিকে নামবে, আবার উপরের দিকে উঠবে, তাহলে এখানে একটা ত্বরণ থাকবে। আচ্ছা, সেই বিষয়ে আমরা পরে আসতেছি। আমাদের আরও একটা জিনিস বোঝা লাগবে, সেটা হচ্ছে দেখেন, এই যে সুতার টান, সুতার টান নিয়ে আপনাদের দুটা কথা বলি। দেখেন সুতার টান, ধরেন আমি ধরতেছি যে এইটা, দেখেন টান বল, এখানে একটু লিখে দিই যে টান বল নিয়ে আমি এই কথাটা লিখতেছি। দেখেন এখানে টান, টান নিয়ে আমি কথা বলি কিছু, আমি জিনিসটা জুম করি তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। টান বল, ধরেন এটা সুতা, এটা একটা সুতা, আপনি এই সুতার ভেতরে কি আছে দেখেন, এটা কোনো একটা উপাদানের তৈরি, তাহলে এর ভেতরে অনুপরমাণুগুলো কিন্তু আছে। তো আমি ধরলাম এই যে এরকম অনুপরমাণু আছে এর ভেতরে। তো সুতা দ্বারা আপনি দেখেন, সুতা আপনি একটা হাতে নিয়ে একটা কাজ যদি করেন, যে আপনি সুতাকে এক এক দিক থেকে টানবেন,
সুতার যে কোনো একদিক থেকে টানবেন, ওইখানে কখনো টান 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 সম্ভব না। আপনি যদি সুতাকে ধরেন, একটা সুতা কেটে রাখছেন ছোট করে, আপনি যদি সুতাকে এক দিক থেকে টানেন তাহলে এই সুতাটা একদিকেই চলে যাবে, টান টান হবে না। যে অবস্থায় রয়েছে সে অবস্থায় থেকে শুধু একদিকে চলে যাবে। কিন্তু আপনি যদি সুতাকে টান টান করতে চান তাহলে আপনাকে অবশ্যই দুই সাইড থেকেই বল দিতে হবে। ঠিক এইখান থেকেও বল দিতে হবে এই পাশে, আর এইখান থেকেও বল দিতে হবে এই পাশে। দুই সাইড থেকে যদি বল দেন তাহলে কি হবে, সুতা টান টান হবে। আচ্ছা, আমরা এই জিনিসটুকু বুঝলাম যে সুতাকে টান টান করতে হলে কি করতে হবে। সুতাকে টান টান করতে হলে অবশ্যই দুই দিক থেকেই বল প্রয়োগ করতে হবে। এখন দেখেন, সুতাকে যদি আমি বল প্রয়োগ করি তাহলে কি ঘটনা ঘটে আসলে। সুতার ভিতরে ধরেন এরকম জায়গায় বিভিন্ন অনুপরমাণুগুলো আছে, আমি ধরলাম যে এরকমভাবে আছে, ঠিক আছে। এখন এই যে অনুপরমাণুগুলা, এগুলা কি করে, এদের মধ্যে কিন্তু একটা আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। আপনি যদি দেখেন, আপনি যদি এই অণুটাকে আপনি এদিকে টানেন, বাহ্যিকভাবে যদি টানেন, তাহলে ও কি করবে, ওর যে অবস্থায় রয়েছে আগে, যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকতে চলে একটা প্রবণতা দেখাবে। তার মানে কি, ও এই দিকে একটা বল অনুভব করবে না, এই ঠিক বিপরীত দিকে একটা বল অনুভব করবে না। আবার দেখেন বলি, ধরুন এদের মধ্যে আমি একটা অণুকে এখানে নিয়ে আসলাম, এই যে বড় করে আগাচ্ছি। আপনি যদি এই দিক থেকে এই জিনিসটাকে সরাতে চান, এর পাশেই যে অনুপরমাণুগুলো ছিল বা এর যে আদি অবস্থানটা ছিল, ও এটা কি করবে, জড়তা প্রয়োগ করবে। আর জড়তা প্রয়োগ করার কারণে কি করবে, ঠিক বিপরীত দিকে একটা বল কি করবে, ও অনুভব করবে। ঠিক আছে, ঠিক বিপরীত দিকে একটা বল অনুভব করবে। এটা হচ্ছে এফ এক্সটার্নাল, মানে বাহ্যিকভাবে আপনি দিচ্ছেন। আর এটাকে আমি টি দ্বারাই প্রকাশ করি। এই যে একটা বল উৎপন্ন হইল না, এটাই আসলে ওই সুতার টান বল হিসেবে হয়। তাহলে দেখেন, আপনি যদি এই দিক থেকে একটা এফ দেন, এই দিক থেকে একটা বল দেন এক্সটার্নাল, আবার এই দিক থেকে একটা এফ দেন, তাহলে ঠিক এই বলের বিপরীতে এই দিকে একটা টান বল অনুভব হবে, আর এই বলের বিপরীতে এই দিকে একটা টান বল অনুভব হবে। তাহলে সুতাকে যদি আপনি টান টান করেন, তাহলে কি হবে, টান টান করতে হলে অবশ্যই আপনাকে সুতার দুই মাথায় বল প্রয়োগ করতে হবে। আপনি দুই মাথায় বল প্রয়োগ করেন, ঠিক সুতার ওই দুই মাথার বিপরীতে দুইটা বল কাজ করে, সেই দুইটা বলের মান সেম, কারণ উপাদানগুলো সেম, তাহলে তাদের জড়তাও সেম। সো টানের মানটা একটা সুতায় সেম থাকে। এখন এই টানের মানটা পরিবর্তন হতে পারে, সেটা কিভাবে আমরা বলতেছি একটু পরে। আশা করতেছি আপনারা এইটুকু জিনিসপত্রগুলো বুঝছেন যে না, টান বল কিভাবে উৎপন্ন হয়। তাহলে এবার একটু দেখেন যে তাহলে আমরা টান বল জিনিসটা এখানে বুঝলাম। এবার দেখেন যে আমরা যে জিনিসটা এখন পড়ব, একটু দাঁড়ান, আমার নতুন সিস্টেম তো একটু লেট হচ্ছে। ওকে, আমরা এখন এখানে চলে আসি। দেখেন, এখানে চলে আসি এই সিস্টেমটাতে। তাহলে আপনি এখানে একটা জিনিস চিন্তা করেন তো ভাই, এই দিকে এই বস্তু দুইটার ভর আছে, তাই না? তাহলে এই বস্তু দুইটাকে কি করবে, পৃথিবীর নিচের দিকে টানবে। তাহলে এই বস্তু যদি সুতা দিয়ে বাঁধা থাকুক আর না থাকুক, এই বস্তুকে অলওয়েজ পৃথিবী এই দিকে টানবে, কি বলে, ওর ওজনের সমান বলে, m1g বলে। ঠিক এই বস্তুটাকেও পৃথিবী নিচের দিকে টানবে, কি বলে, m2g বলে। ঠিক আছে, এটাতে টানবে। তো তাহলে কি হবে দেখেন, এই যে একটা সুতা, এই যে সুতাটা, এই যে পুরা সুতাটুকু, এই সুতা তো একই উপাদান দিয়ে তৈরি। দেন সুতাটা কিন্তু এইখানেও আছে, আমি আঁকি নাই ওইভাবে আসলে, এটা আবার আপনারা ভাইবেন না যে সুতা নাই। এই সুতাটা কিন্তু এইভাবেই গেছে, একদম এইভাবে, হ্যাঁ, পুলির ভিতর দিয়ে এইভাবে গেছে। যাই হোক, একটু বাজে হলো, এইভাবে গেছে। হ্যাঁ, এবার হয়তো বুঝতে পারবেন। তাহলে হবে, তাহলে বলেন তো, এই দিক থেকে যদি আপনি দেখেন, আপনি যদি এই দিক থেকে একটা বল দেন, এই দিক থেকে একটা বল দেন, তাহলে এর বিপরীতে কি হবে, এটা টান বল কাজ করবে না। সেটা কোন দিকে, অবশ্যই এই দিকে। সেটাকে আমরা ধরলাম হচ্ছে টি, টেনশন। টান বলকে টেনশন দ্বারা প্রকাশ করা, মানে টান বলকে টেনশন বলে। তাহলে আপনি দেখেন, এই দিকে যদি আরেকটা বল প্রয়োগ করেন, এইদিকে নিচে নিচে, এভাবে নিচে, তাহলে তাহলে কি হবে, তাহলে দেখেন এই দিকে আরও একটা টান বল প্রয়োগ হবে। তাহলে পুরো সিস্টেমটা এরকম হবে। তাহলে আপনি একটা কথা চিন্তা করেন তো ভাই, তাহলে টোটাল আপনি এই যে এই বস্তুটার কথা চিন্তা করেন, এই যে এই বস্তুটুকু, আমি কিন্তু খুব সূক্ষ্মভাবে বলতেছি, দেখেন একটু মাথায় নেন যে এই যে বস্তুটা আছে,
এই বস্তুর উপরে ইন টোটাল কয়টা বল কাজ করতেছে? কয়টা বল? এখানে 2টা বল কাজ করতেছে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে বলি, দেখেন, আমি একটা জিনিস আপনাকে বলি, এটা আমি একটু জুম আউট করি, তারপর একটু সাইডে বলতেছি, দেখেন এই নিচে আমি বলতেছি। আচ্ছা, ওকে, এইখানে বলতেছি, দেখেন। আচ্ছা, ধরেন এখানে একটা অবজেক্ট আছে এরকম এম ভরের, এটাকে যদি মুক্তভাবে আপনি ছেড়ে দেন, ধরেন এটা কোনো ছাদের ওপর থেকে বা কোনো একটা বিল্ডিংয়ের ওপর থেকে ছেড়ে দিচ্ছেন, তাহলে এটা কি হবে? তাহলে এটা কি করবে? এই পৃথিবী তার ওজনের সমান বলে নিচের দিকে কিন্তু পড়ে যাবে, তাই না? পড়ে যাবে। এখন আমি লেটসে আপনাকে ধরলাম যে এখানে মানে একদম বাতাসটা কি শুধু মুক্ত না, শুধু মানে পৃথিবী বাতাস বা বাতাসের ঘর্ষণ বা কোনো কিছু নাই, এরকম না। এই উল্টা দিক থেকে একটা বাতাসের প্লবতা বল বা বাতাসের ঘর্ষণ বল আছে, ধরেন এই দিকে এটা এফ একটা বল আছে ওপরের দিকে। তাহলে বলেন তো এই বস্তুটা কি মুক্তভাবে পড়তে পারবে? আচ্ছা, এটা ধরেন এফ বল কাজ করতেছে, আর আমি এখানে আরেকটা লিখলাম হচ্ছে, ধরেন এখানে আরেকটা বল শুধু এমজি বল কাজ করতেছে, ঠিক আছে? তাহলে দেখেন তো এখানে যদি আমরা দুই ক্ষেত্রে নিউটনের লটা খাটাই, তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই বস্তুটা কত ত্বরণে পড়তেছে আসলে আলটিমেটলি। এটা আপনারা জানেন এমজি ত্বরণে। সেটা কিভাবে আসে? দেখেন, আমরা নিউটনের ল যেভাবে খাটাই সেটা হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে বলেন তো সামেশন অফ এফ মানে কি? এই বস্তুর ওপর যতগুলো বল কাজ করতেছে তাদের লব্ধি বা তাদের যোগফল, ভেক্টর যোগফল, ঠিক আছে? এই বস্তুর উপর যতগুলো বল কাজ করতেছে, ধরুন তো এই বস্তুর উপর এই যে বস্তুটা মানে আছে, এই বস্তুটার উপর কয়টা বল কাজ করতেছে? অনলি একটা, এমজি। তাহলে আমরা এখানে এফ ইকুয়াল টু এমজি এখানে লিখতে পারবো এম এ। তাহলে দেখেন তো উভয় পাশ থেকে যদি এম এম ক্যান্সেল আউট হয়, তাহলে আলটিমেটলি এটার ত্বরণ কত হবে? তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে এটা এ ইকুয়াল টু জি ত্বরণের নিচের দিকে নামতেছে। আর এই বস্তুর ক্ষেত্রে আসেন, এই বস্তুর উপরে আমরা যদি নিউটনের থার্ড লটা খাটাই, তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তাই না? তাহলে এইবার কি করা যায়? এবার দেখেন এই বস্তুর উপরে একটা বল কিন্তু কাজ করতেছে না, এই বস্তুর উপর 2টা বল কাজ করতেছে। তাহলে সেটা কি কি? একটা হচ্ছে এম, আচ্ছা এখানে এম ওয়ান কেন লিখছি? আচ্ছা এটা এম ওয়ান না, এটা কেটে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা এম এ, এম ওয়ান, এটা এম জিতে এইদিকে পড়তেছে আর ওপর দিকে এফ বল কাটতেছে। এখন বলেন তো বস্তুটা আসলে পড়তেছে কোন দিকে? নিচে পড়তেছে। এখন আপনি ধরেন যে, ধরেন এখানে একটা বস্তু আছে বা এটা আপনার মাথা, আপনার এক বন্ধু এই দিক থেকে ঘুষি মারছে 10 নিউটন বলে, আর আপনার আরেক বন্ধু এদিক থেকে ঘুষি মারছে হচ্ছে 20 নিউটন বলে। তাহলে আপনি কোন দিকে যাবেন বলেন তো? আপনার মাথাটা কোন দিকে যাবে? কোন দিকে? এই দিকে নাকি এই দিকে? দেখেন তো, আমি একটু মার্ক করে দেখাই, এই দিকে যাবেন নাকি এই দিকে যাবেন? এই দিকে নাকি এইদিকে নাকি এই দিকে? অবশ্যই দেখেন, আপনাকে এদিক থেকে 10 আর এদিক থেকে যদি 20 নিউটন বলে প্রয়োগ করা হয়, তাহলে আপনি আলটিমেটলি যাবেন কোন দিকে? আপনি আলটিমেটলি যাবেন হচ্ছে আপনার মাথাটা যাবে এই দিকে। কিন্তু কত নিউটন বলে? 10 নিউটন বলে। ঠিক এই ঘটনাটা এখানে ঘটছে। তাহলে দেখেন তো আসলে আপনি যাচ্ছেন আলটিমেটলি কোন দিকে? তাহলে ওই দিকে। তাহলে ওইটা হবে বড়। তাহলে এখানে যেটা বড় সেটাকে আমরা আগে লিখবো, যেহেতু যোগফল। এখন দেখেন এই দিকে এমজি কাজ করতেছে, এই দিকে, আর এফটা কাজ করতেছে তার 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে। তাহলে এটা যে দিকে কাজ করবে এটা তার বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে এই ভেক্টর যদি পজিটিভ ধরি, এই দিকে নেগেটিভ হবে। আমরা এই দিক যারা কাজ করতেছে তাদেরকে পজিটিভ ধরি, আর এইদিকে যারা কাজ করতেছে তাদের, যারা উপরের দিকে কাজ করতেছে তারা নিচের দিকে কাজ করতে তারা পজিটিভ, আর যারা উপরের দিকে কাজ করতে তারা নেগেটিভ, ঠিক আছে? তাহলে দেখেন যেহেতু নিচের দিকে পড়তেছে, তাহলে প্লাস, যে প্লাস বলটা আছে সেটা হবে বড়। তাহলে আমরা এখানে লিখতে পারি এফ ইকুয়াল টু এম জি মাইনাস এফ ইকুয়াল টু কি? এম এ। তাহলে আলটিমেটলি আপনি একটা কথা বলেন তো, এই বস্তুটা কত ত্বরণে আসলে নিচের দিকে নামতেছে? দেখেন এ কিন্তু, এই যে এম এ, তাহলে এ ইকুয়াল টু কী লেখা যায়? এ ইকুয়াল টু লেখা যায় এম জি মাইনাস এফ ডিভাইডেড বাই এম। এই ত্বরণের নিচের দিকে নামতেছে। তাহলে ও কি আর এ ত্বরণের নিচের দিকে নামবে ভাই? না, নামবে না। এটা তো আমরা ধরেন যে একবারে খুব ডিটেলসে জিনিসটা দেখলাম। এখন আমি যে জিনিসটা আপনাকে বলে, দেখেন যে জিনিসটা আপনাকে আমি বলতেছি যে, দেখেন এই যে এই বস্তুটা দেখেন, আমি ধরলাম যে প্রথমে সুতা দিয়ে বাঁধা নেই, আপনি যদি ছেড়ে দেন, পৃথিবী কিন্তু ওকে এম ওয়ান জি বলে টানতে চায়। কিন্তু ও যখনই নিচের দিকে এম ওয়ান জি অর্থাৎ জি ত্বরণ নিচের দিকে নামতেছে, তখন এই যে সুতাটা কী করে? ওকে বাধা দেয়। তো তখন সে আর কী করতে পারে না, তখন সে আর জি ত্বরণে নামতে পারে না, তখন অন্য একটা ত্বরণে এ ত্বরণে তারা নামে। তাহলে সেই ত্বরণটা
এও পায় এও পায়। দেখেন এ যেভাবে নামতেছে ঠিক এও এভাবে উপরে উঠবে। তো আমি ধরলাম যে এ যেহেতু নিচের দিকে নামতেছে, তাহলে এর ক্ষেত্রে ত্বরণটা হচ্ছে এই দিকে এ, আর এর দিকে ত্বরণটা হচ্ছে এই দিকে এ। ঠিক আছে? তো এইভাবে ঘটনাগুলো ঘটতেছে। এখন আপনার যদি মনে কনফিউশন হয়, দেখেন যে ভাই এই দুইটা যে সেম ত্বরণে পড়তেছে কেমনে বুঝবো? আচ্ছা দেখেন তো, এই সুতা দিয়ে বাঁধা আর আমরা এখানে সুতার কিছু বৈশিষ্ট্য পড়ছি। দেখেন সুতাটা কেমন হয়, অতি ভরহীন, অতি নগণ্য, আর এটা হচ্ছে অপ্রসারণশীল, তাই না? তাহলে এখানে আসেন আপনি একটু, এইখানে যদি আমি ধরলাম যে এই M1 ভরটা একটু জোরে পড়তেছে আর এ আস্তে উঠতেছে, এ জোরে পড়তেছে এ আস্তে উঠতেছে, তাহলে কি হবে? সুতার প্রসারণ ঘটে যাবে না? তো সুতা তো প্রসারণ হতে পারে না, তাহলে সুতাটা এখানে ছিঁড়ে যাবে, তাহলে এই ঘটনাটা ঘটবে না। আবার ধরেন আমি ধরলাম যে এই বস্তুটা আস্তে আস্তে নামতেছে, এ আবার জোরে উঠতেছে খুব জোরে, এ আস্তে আস্তে নামতেছে, এ খুব জোরে উঠতেছে খুব জোরে, তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে দেখেন এখানে সুতায় ঢিল পড়ে যাবে। এই বস্তুটা যদি আস্তে আস্তে নামে আর এটা যদি ওপরে খুব দ্রুত ওঠে, তাহলে সুতায় কি পড়ে যাবে? ঢিল পড়ে যাবে। তো ঢিল পড়লে কি হবে? সেখানে তো টানটানি হইলো না, তাহলে এখানে তো টান বল খাটবেই না, ঝামেলা আছে। তাহলে আপনারা আশা করতেছে বুঝতেছেন। তাহলে এখানে আমরা বুঝলাম যে এই বস্তু দুটিটা কী হবে, এই পুরো সিস্টেমটা একই ত্বরণে নিচে নামবে। তো আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আমরা এই পুলি সিস্টেম থেকে এই এ আর হচ্ছে এই টি, এই দুইটা জিনিস আমরা বের করব। এই যে কি ত্বরণে সে নিচের দিকে নামতেছে বা অন্য একটা বস্তু উপরের দিকে উঠতেছে, আর হচ্ছে এই যে টান বল, এই টান বলের মানগুলো আমরা কি করব, এগুলো আমরা নির্ণয় করব। তো এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো আমরা এখন চলেন আমরা এখন ওই টপিকগুলোতে চলে যাই। সেটা হচ্ছে পুরো সিস্টেমটি কি জি ত্বরণের নিচে পড়বে? তো এটার অ্যান্সার এখানে আছে, আর এখানে টান বল বিষয়টা আছে। ওকে, তো আমরা এখন 3 নম্বর স্লাইডে যাচ্ছি। ওকে, তো দেখেন আমরা এখন টাইপ 1 যে জিনিসটা আছে সেগুলো আমরা একটু পড়বো। দেখেন টাইপ 1-এ, তো টাইপ 1-এ যে জিনিসটা আছে আমরা এখানে লিখে ফেলতেছি। দেখেন টাইপ 1-এ যে পুরো সিস্টেমটা আমরা আঁকবো সেটা হচ্ছে এরকম। আচ্ছা, একটু খারাপ হলো, ঠিক আছে। তো এরকম দুটো বস্তু আছে। তো এখানে হচ্ছে একটা M1 ভরের আর M2 ভরের। তো আমি ধরতেছি এটা হচ্ছে M1 আর এটা হচ্ছে M2। তাহলে আমি এখানে একটা শর্ত আরোপ করে দিচ্ছি যে M1 ইজ গ্রেটার দেন M2। তাহলে কি কি হবে আমরা আগের স্লাইডে এটা বলে দিচ্ছি কিন্তু, তাই না? তাহলে এদিকে এখন একটা টান বল কাজ করবে, সেটা হচ্ছে এদিকে টি, টান বলটা সেম হবে, এদিকেও টি। আর এইদিকে কি কি বল কাজ করবে? এদিকে কাজ করবে একটা হচ্ছে M1G বল, আর এদিকে কাজ করবে হচ্ছে, আচ্ছা এইদিকে কাজ করবে M2G। ঠিক আছে। আর যেহেতু এই ভরটা বড়, তাহলে এইদিকে ত্বরণ হবে হচ্ছে, এইদিকে ত্বরিত হবে জিনিসটা এইদিকে, তাহলে এটা এইদিকে নামতে থাকবে, এটা এই ত্বরণে নামবে, আর এটা এইদিকে উপরে উঠবে এই ত্বরণে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমরা এখন একটা একটা করে, আমাদের টার্গেট কি এখানে হচ্ছে ত্বরণটা কত আর টিটা কত, আমরা একটা একটা করে বের করবো। তাহলে দেখেন M1 ভরের জন্য আমি লিখতেছি শুরুতে যে M1 এর জন্য, M1 এর জন্য দেখেন M1 ভর বস্তুটা আমি আঁকায় ফেলি। সেটা হচ্ছে ওকে, তো এটা হচ্ছে দেখেন এই দিকে কাজ করতেছে হচ্ছে M1 এর ক্ষেত্রে, তাকানো এইদিকে, M1 এর ক্ষেত্রে দেখেন এইদিকে কাজ করতেছে হচ্ছে M1G, আর এইদিকে কাজ করতেছে হচ্ছে শুধু টি। ঠিক আছে। আর ওই বস্তুটা কোন দিকে উঠতেছে বা নামতেছে? ওই বস্তুটা এই দিকে নিচে নামতেছে এ ধরনের। তাহলে দেখেন তো এই বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে। তাহলে এখানে আমরা সামেশন অফ এফ ইকুয়াল টু এম এটা খাটাইতে পারি, নিউটনের থার্ড ল। তাহলে সেটা হচ্ছে দেখেন সামেশন অফ এম ইকুয়াল, সামেশন অফ এফ ইকুয়াল টু এম
যেহেতু M1 ভর তাহলে M1A, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন যারা যেহেতু বস্তুটা নিচের দিকে নামতেছে তাহলে নিচের দিকে আমরা পজিটিভ চিন্তা করি, আর উপরের দিকে যারা কাজ করতেছে তাদের ক্ষেত্রে ভেক্টর যেহেতু নেগেটিভ চিন্তা করি, ঠিক আছে? তাহলে দেখেন তো যেদিকে নামতেছে তাহলে ওটা অবশ্যই বড়, তাহলে ওটাকে আমরা আগে লিখতেছি এবং ওইদিকে পজিটিভ ধরছি, তাহলে ওইদিকে কী বল কাজ করতেছে সেটা হচ্ছে M1G, আর ওপরের দিকে যেহেতু টি কাজ করতেছে ওটা যেহেতু ঋণাত্মক দিকে বা এটার একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতে, সেটা এটা হবে টি, আর এটা হবে M1A। তাহলে এখান থেকে আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন দিতে পারি। তবে দেখেন তো M2 এর জন্য দেখেন এইখানে একটা ভর আছে M2, তাহলে ওর বল কোন দিকে কাজ করবে ভাই? এই দিকে কাজ করবে M2G, আর এই দিকে কাজ করবে হচ্ছে টি। আর এই বস্তুটা ত্বরিত হচ্ছে কোন দিকে বলেন তো? ওই বস্তুটা ত্বরিত হচ্ছে কিন্তু ওপরের দিকে। তাহলে এখানে যদি আমরা সামেশন অফ এফ ইকুয়াল টু এম এটা খাটাই তাহলে কি হবে দেখেন, তাহলে এখানে সামেশন অফ এফ ইকুয়াল টু যদি M2 ভর তাহলে হবে হচ্ছে M2A। যতগুলো বল কাজ করতেছে এই বস্তুর উপর ততগুলো বলের ভেক্টর লব্ধি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে দেখেন তো, যত ত্বরিত হচ্ছে উপরের দিকে, তাহলে এইবার আমরা এই ক্ষেত্রে যেটা বড় আমরা সেদিকে অলওয়েজ পজিটিভ ধরি, যত উপরের দিকে উঠতে মানে অবশ্যই M2A জেড থেকে টিটা বড় হবে, আর এই দিকে আমরা নেগেটিভ চিন্তা করতেছি। তাহলে দেখেন তো এবার হবে টি মাইনাস M2G ইজ ইকুয়াল M2A। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আপনারা 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করেন, একটু 1 আর 2 নম্বর সমীকরণটা যোগ করেন, এখানে আসে 1 আর 2 নং সমীকরণ যোগ করে পাই, দেখেন কি কি হয়। এটা হয় হচ্ছে M1G মাইনাস টি ইকুয়াল টু M1A, আর এখানে হয় হচ্ছে টি মাইনাস M2G ইজ ইকুয়াল M2A, ঠিক আছে? এটা হয়। তাহলে এখান থেকে আমরা যদি যোগ করি তাহলে দেখেন তো কী বের হয়। দেখেন এই মাইনাস টি আর প্লাস টি কাটাকাটি পড়ে থাকে কি M1G আর মাইনাস M2G। তাহলে এখান থেকে আপনি জিটা কমন নিতে পারেন, তাহলে আলটিমেটলি আপনি লিখতে পারবেন M1 মাইনাস M2Gটা কমন, আর এখানে দেখেন M1A প্লাস M2A, তাহলে এখানে আপনি এটা কমন নিতে পারেন, তাহলে এখানে হবে M1 প্লাস M2 ইন্টু A। তাহলে আপনি যদি এখান থেকে পরের লাইনে যান এখান থেকে, তাহলে এখান থেকে আসবে হচ্ছে A ইজ ইকুয়াল M1 মাইনাস M2 ইন্টু G ডিভাইডেড বাই M1 প্লাস M2। তো এটা হচ্ছে ত্বরণ, এই যে এটা হচ্ছে ত্বরণ আপনি পেয়ে গেলেন, এটা হচ্ছে ত্বরণের ফর্মুলা, এটা আপনি পেয়ে গেলেন। এখন দেখেন এই ত্বরণের মানটা আপনি যদি এখন যে কোনো একটা সমীকরণে বসান তাহলে আপনি কিসের সূত্রটা পাবেন? টি এর সূত্রটা পাবেন। তাহলে আমরা দেখেন এটা এখানেই থাকুক, আমরা পরের পেজে এটা করতেছি। পরের পেজে দেখেন যে আমরা এর ফর্মুলাটা কী পেলাম, মাত্রই এর ফর্মুলাটা পেলাম হচ্ছে M1 মাইনাস M2 ইন্টু G ডিভাইডেড বাই M1 প্লাস M2, এটা হচ্ছে এর ফর্মুলা। আর এখন এ এর মান আমরা এর মান একে বসাই। তাহলে দেখেন তো 1 নম্বর সমীকরণটা কী ছিল? 1 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে M1G মাইনাস টি ইজ ইকুয়াল M1A। তাহলে এখানে বসান একটু, M1G মাইনাস টি ইজ ইকুয়াল M1, অ্যান্ড এর সূত্রটা কি সেটা আমরা বসাচ্ছি। দেখেন M1 মাইনাস M2 ইন্টু G ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে এখান থেকে আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে টি ইজ ইকুয়াল M1, দেখেন M1টা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে M1G, আচ্ছা আমরা একবারে করি জিনিসটা, দেখেন কীভাবে। দেখেন এই M1 প্রথমে G এর সাথে গুণ হবে, তাহলে M1G M1 এর সাথে গুণ হবে প্রথমে, তাহলে M1G M1 এর সাথে গুণ হলে দেখেন এই M আর G M1 আর G এটা M1 এর সাথে গুণ হলে প্রথমে কি হবে দেখেন তো, প্রথমে হবে হচ্ছে M1
স্কোয়ার জি, তারপরে হবে M1 M2 জি। তাহলে উপরের কাজটুকু আমাদের শেষ। এবার নিচে নিচে তো M1 প্লাস M2ই থাকে, ঠিক আছে। এবার দেখেন আমাদের বের করা লাগবে টি, তাই না? তাহলে আপনি একটা কাজ করেন, এই যে এই টিটাকে এই পাশে নেন আর এই পুরা জিনিসটাকে এই পাশে নেন। তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারি, দেখেন আমি যদি এই পাশে টিটা রাখি, টি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা হবে M1 স্কোয়ার জি মাইনাস M1 M2 জি ডিভাইডেড বাই M1 প্লাস M2, ওটা মাইনাস, আচ্ছা এটা সামনে ওটা থাকবে। তাহলে এটা দেখেন, এটা আমি একটু এটা সাইডে নিয়ে আসতেছি, এটা এইদিকে চলে আসবে, ওকে। আর এর সামনে দেখেন এই টিটাকে এই পাশে নিলে এই পুরো জিনিসটুকু এই পাশে চলে যাবে, ঠিক আছে। তাহলে এইবার দেখেন, তাহলে এই পাশে থেকে যাবে হচ্ছে M1 জিটা মাইনাস এটা হবে। আচ্ছা, আমরা যদি এইখানে বাদ বাকি হিসাবটুকু করি, তাহলে দেখেন তো টি ইজ ইকুয়াল, এখানে যে লসাগু করেন আপনি, তাহলে দেখেন এই M1 জিটা লসাগু কী হবে, আলটিমেটলি লসাগু হবে M1 প্লাস M2। আর এখানে যদি M1কে প্রথমে M1 জি দ্বারা গুণ দেন, তাহলে এখানে হবে M1 স্কোয়ার জি, তারপরে প্লাস এখানে হবে M1 জি M1 M2 জি, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস M1 স্কোয়ার জি, আর এখানে হচ্ছে প্লাস, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে M1 প্লাস M2 জি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখেন পরের লাইনে টি ইজ ইকুয়াল কী লেখা যাবে, দেখেন এখানে মাইনাস M1 স্কোয়ার জি প্লাস M1 স্কোয়ার জি কাটাকাটি, M1 M2 জি M1 M2 জি, এটা কী হবে কমন, দুইটা, তাহলে এটা হবে 2M1 M2 জি ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে অতএব টি এর সূত্রটা আপনি পেলেন, টি ইজ ইকুয়াল 2M1 M2 ডিভাইডেড বাই M1 প্লাস, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আপনি এই জিনিসটা পেলেন, ঠিক আছে। তো আমরা এই কপি কলের যে দেখেন আমরা আগের স্লাইডে যেটা দেখছি, যে সেটা হচ্ছে যে উপরে যদি আমরা যাই, যে এখান থেকে আমরা এটা প্রথমে এটা পেয়েছি, তারপরে এরপরে এইটা, তারপরে হচ্ছে আচ্ছা এই পেজটা এখানে দিতে হবে, তারপরের পেজটা এখানে দিতে হবে, ওকে। তাহলে আমরা এগুলো পেলাম, এগুলো পাওয়ার পরে দেখেন এই যে আমরা এখানে এসে যে সূত্রটা পাইছি এর, যে M1 মাইনাস M2 জি, আর এখানে M1 প্লাস M2 জি, M1 প্লাস M2, তাই না? তো এই সূত্রটা নির্ণয় করার জন্য একটা শর্টকাট সূত্র আছে, সেটা আমরা এখানে একটু দেখে দেখেন। আচ্ছা, আমি তার আগে আপনাকে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে দেখেন এই যে সুতাটা ছিল, এই সুতাকে যদি আমি এরকমভাবে টান টান করে ফেলি, দেখেন এই সুতাটা যে ছিল, এই সুতাকে যদি এইভাবে টান টান করে ফেলি, তাহলে কেমন দেখা যায়? ধরেন সুতাটা এইভাবে আছে, এখন সুতার এইখানে একটা ভর বস্তু আছে আর এখানে একটা ভর বস্তু আছে, এটা ধরেন M1 ধরলাম আর এটা M2 ধরলাম। তাহলে এই দিকে কাজ করতেছিল হচ্ছে কি, এই দিকে কাজ করতেছিল হচ্ছে M2G, আর এইদিকে কাজ করতেছিল হচ্ছে M1G, তাই না? আর টার্ন বল কাজ করতেছিল কোন দিকে, একটা কাজ করতেছিল এই দিকে টি, আর একটা হচ্ছে এই দিকে টি, ওকে। তো তাহলে দেখেন আমরা যদি একটা জিনিস চিন্তা করি, যে এই চারটা বল দেখেন এখানে দুইটা বল, এই সব মিলে দেখেন চারটা বল কাজ করতেছে, একটা হচ্ছে M2G, একটা টি, আর হচ্ছে M1G। তাহলে এইখানকার মধ্যে অভ্যন্তরীণ বল আর হচ্ছে এক্সটার্নাল বল কোনগুলো? দেখেন এখানে অভ্যন্তরীণ বল হচ্ছে টি, এই টি দুইটাই হচ্ছে অভ্যন্তরীণ বল, আর M2G আর M1G হচ্ছে বাহ্যিক বল। এই দুটো বল আপনি কিন্তু দিচ্ছেন বলতে আপনি বস্তুটাকে এখানে রাখলেই তো এটা প্রয়োগ করতেছেন না। আর যদি M1G আর M2G যদি প্রয়োগ নাই হয়, M1G এবং M2G যদি প্রয়োগ নাই হয়, তাহলে তো টান বল উৎপন্নই হবে না। তাহলে এখানে টান বলটা কীভাবে উৎপন্ন হচ্ছে? ওই যে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে, ওইটার কারণে উৎপন্ন হচ্ছে। তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ বল। তো আমরা এই সূত্রটা নির্ণয় করার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে দেখেন এই যে এই A ইজ ইকুয়াল হচ্ছে সামেশন অফ F এক্সটার্নাল ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ম্যাস।
সেটা কি দেখেন এইখানে এক্সটার্নাল ফোর্স কোনগুলা, আমরা কিন্তু ওইখানে একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে যে এই বস্তুটা ত্বরিত হচ্ছিল কোন দিকে, এই দিকে, আর এই ক্ষেত্রে এটা ত্বরিত হচ্ছিল এই দিকে, তবে ত্বরণটা আসলে ওই দিকে হচ্ছিল। তাহলে বলেন তো বড় কোনটা, এই দুটো বলের মধ্যে বড় কোনটা? এই টি এগুলো তো বাদ, এরা তো নাই, এরা তো অভ্যন্তরীণ বল, এটা বাদ। তাহলে এই M1G আর M2G এর মধ্যে বড় কোনটা? যেদিকে ত্বরণ হচ্ছে ওই দিকে যে বলটা কাজ করতেছে এটা বড়, তাহলে M1Gটা বড়। তাহলে M1G ওইটা যেদিকে কাজ করতেছে তার বিপরীত দিকে কাজ করতেছে হচ্ছে এটা, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এটা নেগেটিভ হবে। তাহলে M1G মাইনাস M2G ডিভাইডেড বাই টোটাল মাস মানে কি এই সব মোট ভর, তাহলে সেটা হচ্ছে M1 প্লাস M2। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি আপনি কমন নেন এই জিটা, তাহলে সেটা হবে সরি, সেটা হবে M1 M2G ডিভাইডেড বাই সরি এখানে আবার ভুল করলাম, M1 মাইনাস M2। তাহলে এটা আপনার আলটিমেট সূত্র চলে আসবে। তাহলে আপনি দেখেন ডিটেলসে করতে পারবেন, আপনি কি করতে পারবেন, নর্মালিও আপনি জিনিসটা করতে পারবেন। তাহলে এই হচ্ছে মোটামুটি অবস্থা। তাহলে আমরা দেখেন এটাও শেষ করে ফেললাম মোটামুটি। তাহলে এইবার আমরা টাইপ 2 এ যাব। দেখেন টাইপ 2টা কেমন, ধরেন টাইপ 2, তাহলে এই ক্ষেত্রে পুলিটা কেমন হবে আমি একটু দেখেন একটু সুন্দরভাবে করতেছি। প্রথমে টেবিল আঁকায় ফেলি, তো এইখানে একটা পুলি আছে, এইখানে একটা পুলি আছে লাগানো। এখন এই পুলির সাথে দুইটা সুতা আছে, দেখেন এই দিকভাবে একটা সুতা ঝোলানো আছে আর এভাবে একটা সুতা লাগানো আছে। দেখেন এই সাথে একটা ভর আছে, এখানে এটা হচ্ছে M2। এখানে আর শর্ত আরোপ করার দরকার নেই, যে আমি বলতেছি কেন সেটা আমি দেখেন দেখাচ্ছি। তাহলে আমরা যদি কিছু বল অ্যানালাইসিস করি যে কোনটার উপর কী বল কাজ করতেছে সেটা যদি আমরা দেখি, তাহলে কি দেখব দেখেন তো। তাহলে দেখব হচ্ছে এই দিকে একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে M1G। আর এই বস্তু দেন পৃথিবী কীভাবে টানে, তার নিচের দিকে একদম নিচের দিকে টানে এইভাবে, সেটা হবে হচ্ছে M2G, ঠিক আছে। আর দেখেন যেহেতু টানটানি করছে, তাহলে এই সুতার এইখানে একটা টি বল টান বল কাজ করবে। আর যেহেতু দেখেন যেহেতু সুতা এই বস্তুটা এখানে আছে আর এটাকে নিচে ফেলে রাখছেন, তাহলে এই দিকে একটা টান বল কাজ করবে, ঠিক এই দিকে। কারণ টান জোড়া জোড়ায় কাজ করে, একটা টান হলে হবে না, বস্তু টানটানি হবে না। তাহলে এখানে টান জোড়া জোড়া কাজ, তাহলে একটা এই দিকে হলে আরেকটা ওই দিকে কাজ করবে। এখন দেখেন যদি কোনো একটা বস্তু কোনো একটা তলের ওপর আপনি রাখেন, তাহলে সেক্ষেত্রে একটা অভিলম্বিক প্রতিক্রিয়া বল দেয়। সেটা হচ্ছে কি, এই যে আপনি M2 বলটা পৃথিবীর নিচের দিকে দেখেন, এই টেবিলের উপর একটা বল দিচ্ছে না M2G পরিমাণ, ঠিক টেবিলও ওকে এটা কি দেয়, এই যে প্রতিক্রিয়া দেয় আর, এরকম একটা প্রতিক্রিয়া দেয় আর পরিমাণ, ঠিক আছে। তো এটা দেখেন ওইদিকে ওকে দিল। এখন এইখানে ঘটনাটা কি দেখেন, এই যেহেতু দেখেন তো এই M2 বস্তুটি, M2 এই বস্তুটি, এই M2 বস্তুটি ওপরের দিকেও যাচ্ছে না আবার নিচের দিকেও যাচ্ছে না, ও ডানে আস্তে আস্তে আগাবে, ডানে আস্তে আস্তে আগাবে। এখানে শর্ত আরোপ করার দরকার নাই যে M1 ইজ গ্রেটার দেন M2। এখানে M1 এর থেকে যদি M2 অনেক গুণ বড় হয়, তাও দেখেন কি হবে, তাও এই জিনিসটা আস্তে আস্তে এই দিকে পড়া শুরু করবে, এই দিকে আস্তে আস্তে পড়া শুরু করবে। এটাই ত্বরণ হবে এই দিকে, আর এই বস্তুর ত্বরণ হবে এই দিকে, ত্বরণটা সেম হবে। কেন? কারণ দেখেন এই বস্তুটা, এই যে এই বস্তুটা না ওপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, শুধু সামনে যাচ্ছে। তাহলে ওপরে আর নিচে তো ও একই জায়গায় আছে, একই জায়গায় থাকা মানে কি, ও স্ট্যাটিক অবস্থায় আছে। তাহলে ওর ওপরের দিকে যে বলটা কাজ করতেছে, নিচের দিকে যে বলটা কাজ করতেছে, দুইটা বল কাজ করে ও একই জায়গায় থাকতেছে, তার মানে এই উপরের বল আর নিচের বল সমান এবং বিপরীতমুখী। তাই এই আর বল আর M2G বল কাটাকাটি যায়। তাহলে এই বস্তুর ওজন আর এই প্রতিক্রিয়া বল, এই যে বস্তুটা ত্বরিত হচ্ছে, এই ত্বরিত হওয়ার কোনো কি করে না, ত্বরিত হওয়ার পেছনে কোনো ইফেক্ট ফেলে না, ঠিক আছে। ওকে, এই বস্তুটা ত্বরিত হওয়ার জন্য শুধু এই যে টান বলটা দেয়, এই আরও দায়ী না, এই M2Gও দায়ী না, কারণ আর আর M2G কি হয়, কাটাকাটি চলে যায়, ঠিক আছে। অর্থাৎ আর আর M2Gটা হচ্ছে কি সমান। তাহলে আপনি এখানে লিখে ফেলতে পারেন যে আর ইজ ইকুয়াল টু M2G, এটা হচ্ছে এখানে সমান। ওকে, এখন আপনি আসেন
যে আমরা এটা মোটামুটি আঁকাই ফেলছি, এখন আমরা এই টি এর মানটা আর এর মানটা বের করবো এই ক্ষেত্রেও। তাহলে দেখেন তো, আমরা যদি এখন M1 ভরের জন্য চিন্তা করি, M1 এর জন্য, M1 এর জন্য দেখেন M1 ভরের বস্তুটা কেমন, এইদিকে কাজ করতেছে কি M1G, আর এইদিকে কাজ করতেছে হচ্ছে T, বস্তুটা ত্বরিত হচ্ছে এইদিকে। তাহলে এখানে যদি নিউটনের আপনি থার্ড ল খাটান, এখানে যদি নিউটনের থার্ড ল আপনি খাটান, তাহলে কি হবে দেখেন, সেটা হবে সামেশন অফ F ইকুয়াল টু M1A। সেটা কি এখন হবে দেখেন, যেহেতু ত্বরিত হচ্ছে এইদিকে, তার মানে এটা বড় যেদিকে হয় সেই দিকে আমরা অলওয়েজ পজিটিভ ধরি, আর যেটা ওপর বিপরীত দিকে সেটা নেগেটিভ ধরি। তাহলে M1Gটা বড় হবে এবং এটা পজিটিভ হবে। তাহলে M1G মাইনাস ওপরের দিকে টি কাজ করতেছে, এটা হবে M1A এর সমান। এটা 1 নাম্বার। 2 নাম্বারের ক্ষেত্রে দেখেন M2 ভরের জন্য আমরা একটু কাজ করি। M2 ভরের জন্য, M2 এর জন্য M2 এর জন্য এটা হচ্ছে দেখেন কীরকম, যে যে এখানে M2 ভরটা আছে, এটা এইদিকে কাজ করতেছে হচ্ছে M2G, আর এইদিকে কাজ করতেছে হচ্ছে T, তাই না? অথবা আপনি এইভাবে না দিয়ে আপনি এইভাবে একটু নাও বুঝতে পারেন, আপনি এটা কাজ করতে পারেন। এখানে যেহেতু চিত্রটা যেভাবে আছে সেভাবে আমি দেখাই। আচ্ছা দেখেন M2 বস্তুটা ছিল, সেটা ছিল হচ্ছে এমন, ওর এইদিকে কাজ করতেছে হচ্ছে টি বল, এইদিকে কোনো বল নাই, ওপরের দিকে একটা আর বল কাজ করতেছিল, আর নিচের দিকে হচ্ছে M2G কাজ করতেছিল। এখন এই আর বল আর M2G বল তো কাটাকাটি, কিভাবে? তারা একই সমান এবং বিপরীতমুখী, তাই দ্যাটস ওয়াই এরা কি কাটাকাটি। তাহলে এই বস্তুর উপর আলটিমেটলি কাজ করতেছে কয়টা বল? একটা, সেটা হচ্ছে কি টি। তাহলে দেখেন আমরা এখানে এখন সামেশন অফ F ইকুয়াল টু M এ খাটাই, সামেশন অফ F ইকুয়াল টু M2A। তাহলে এখানে সামেশন অফ F মানে মোট এই বস্তুর উপর মোট যতগুলো বল কাজ করতেছে তাদের কি লব্ধি। তাহলে এই বস্তুর উপর মোট এখন কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি শুধু টি, তাহলে টি ইকুয়াল টু হবে M2A। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 যোগ করে ফেলেন, 1 আর 2 যোগ করে ফেলেন, তাহলে কি হবে, t ইজ ইকুয়াল টু M1A, আর এখানে হবে t ইজ ইকুয়াল টু M2A। তাহলে এখানে টি আর মাইনাস টি কাটাকাটি, এখানে থাকে M1G, আর এখানে দেখেন এটা যদি কমন নেন তাহলে এখানে হবে M1 প্লাস M2। তাহলে আলটিমেটলি A ইজ ইকুয়াল টু কী হবে, তাহলে এটা হচ্ছে A এর ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে A এর ফর্মুলা আমরা পেলাম, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা টি এর ফর্মুলাটা দেখি, দেখেন এর আগের পেজ থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এর ফর্মুলাটা হচ্ছে A ইকুয়াল টু M1G ডিভাইডেড বাই M1 প্লাস M2। আচ্ছা, এটা যদি আমরা শর্টকাটে নির্ণয় করি, শর্টকাট দেখেন তো, শর্টকাটে যদি দেখি তাহলে দেখেন যে কপি কল এই জিনিসটা কেমন ছিল আসলে। দেখেন এই সুতরাকে যদি আমি টান টান করে ফেলি কীরকম, দেখেন এখানে আসেন, আমি এই যে এই সুতাটা, যে সবুজ কালার সুতাটা ছিল, এই সুতাটাকে এরকম করে ফেলি, আর এখানে একটা বস্তু কাজ করতেছিল, এটা হচ্ছে M1, আর এদিকে ছিল হচ্ছে M2। ওকে, তাহলে এই বস্তুর এইদিকে কাজ করতেছিল হচ্ছে বাহ্যিক বল একটাই, সেটা হচ্ছে M1G, আর এইদিকে বস্তুর উপর আর কাজ করতেছিল, এইদিকে M2G কাজ করতেছিল, আর এদিকে টান বল তো আমাদের লাগবে না, বাহ্যিক বল যেগুলো সেগুলো আমরা দেখতেছি। তাহলে এখানে আলটিমেটলি দেখেন আমরা দেখছিলাম যে এখানে আর হচ্ছে M2G সমান এবং বিপরীতমুখী হয় কাটাকাটি, তাহলে একটা বাহ্যিক বল কোনটা কাজ করে, এইটা। তাহলে যে শর্টকাট ছিল সেটা আমাদের A সমান সমান F, আচ্ছা সরি, সামেশন অফ F এক্সটার্নাল A ইজ ইকুয়াল
সামেশন অফ এক্সটার্নাল হচ্ছে টোটাল মাস। ঠিক আছে, তাহলে এখানে দেখেন সামেশন অফ এক্সটার্নাল মানে এফ বাহ্যিক বলের লব্ধি, তাহলে বস্তুটা ত্বরিত হচ্ছিল কোন দিকে, এই দিকে। তাহলে এরপর তো একটা বলে কাজ করতেছে, সেটা হচ্ছে m1g বাহ্যিকভাবে m1g ডিভাইডেড বাই টোটাল মাস, তাহলে সেটা হচ্ছে m1 প্লাস m2, এটা সমান এ। দেখেন আমরা এটাই পাইছি, তাহলে আপনি শর্টকাট দিয়ে এটা বের করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমরা যে কোনো একটা সমীকরণে 2 নং সমীকরণে এবার এর মানটা বসে তাহলে টি পাবো। তাহলে 2 নং এ সরি এর মান বসাই, সেটা হচ্ছে দেখেন টি ইকুয়াল টু m2 a ছিল, তাহলে এখানে বসায় ফেলেন m2, এখানে m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাহলে এখানে কি আসবে m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আলটিমেটলি টি এর সূত্রটা কী পেলাম আমরা, টি ইজ ইকুয়াল m1 m2g ডিভাইডেড বাই m2। তাহলে এই কেসের ক্ষেত্রে টি এর সূত্রটা এটা হবে, আর এর সূত্রটা এই যে এইটা হবে। ঠিক আছে, আশা করতেছি আপনারা বুঝছেন। ওকে, তাহলে আমাদের টাইপ 2টা শেষ হয়ে গেল। ওকে, এবার আমরা দেখি ওকে, এবার আমরা টাইপ 3টা দেখব। টাইপ 3টা কেমন এটা আমরা একটু দেখব। দেখেন সেটা হচ্ছে এবার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এরকম, সেটা হবে এইখানে একটা পুলি থাকবে আর এইখানে একটা পুলি থাকবে, এখানে একটা পুলি, এখানে একটা পুলি। ঠিক আছে, নিচের এইখানে আমি এরকম একটা দাগ টেনে দিচ্ছি। ওকে, আর ভর থাকবে, আচ্ছা সুতাটা আমরা আগে দিয়ে দিই, এখানে একটা সুতা, এখানে একটা সুতা থাকবে, আর এখানে একটা ভরটা আগে আঁকাই, এখানে একটা বস্তু থাকবে, এখানে একটা বস্তু থাকবে, এখানে একটা বস্তু থাকবে। এটা m1, এটা m2, এটা m3। ঠিক আছে, তো এরকমভাবে একটা সিস্টেম থাকবে এবার। ওকে, আর এখানে সুতা দিয়ে বস্তুর সাথে লাগানো থাকবে, এটা দিয়ে দিই এই যে এইভাবে। আচ্ছা, এভাবে লাগানো থাকবে। তাহলে এখানে আমরা অ্যানালাইসিস করি যে বস্তুর উপর কী বল কাজ করতেছে। প্রথমে দেখেন এটা এইভাবে পৃথিবী ওকে টানবে হচ্ছে m1g বলে, এটাকে এই দিকে টানবে সেটা হচ্ছে m2g বলে, আর এই বস্তুটাকে এই দিকে টানবে পৃথিবী হচ্ছে m3g বলে, আর ঠিক অবিলম্বিক প্রতিক্রিয়াটা কাজ করবে এইদিকে ওই বস্তুর তলের উপর দেওয়ার জন্য এই আর। আর দেখেন এদের টানের ক্ষেত্রে আমি একটা কথা বলি, ধরেন একটা সুতা এরকম এখানে আছে, আমি মুছে দেবো, এটা সুতা। এই সুতার কতখানে যেরকম গিট্টো বা কোনো কিছু নাই, যদি এরকম ফ্রি থাকে, কোনো গিট্টো বা কোনো মাছ বাধা যদি না থাকে, যদি একদম এরকম আপনার সূক্ষ্ম কিছু না থাকে, জাস্ট এরকম একটা সুতা থাকে, তাহলে এই সুতাতে অলওয়েজ টান কাজ করবে সেম। কয়টা? দুইটা, একটা এইদিকে একটা এইদিকে। ঠিক আছে, আর যদি এরকম থাকে, ধরেন সুতা এরকম একটা সুতা আছে, এখানে একটা গিট্টো আর এখানে একটা গিট্টো আছে, এই যে এখানে ধরেন এখানে একটা গিট্টো, এখানে গিট্টো আছে, তো মাঝখানে কোনো এই সুতার মাঝখানে কোনো একটা বাধা চলে আসছে, তাহলে এই অংশ সুতার জন্য টি টি কাজ করবে একরকম, আর এই অংশের সুতার জন্য টি কাজ করবে একরকম। তাহলে টি কি হবে না? সেম হবে না। হয় সুতার মধ্যে কোনো গিরো বা গিট্টো, আর অথবা সুতার মধ্যে কোনো যদি বাধা চলে আসে, তাহলে বাধার এক পাশে হবে একই রকম টান, এখানে আবার টি1 আর টি1 দুটো আলাদা টি কাজ করবে, আর এখানে টি2 কাজ করবে। ঠিক আছে, এটা আপনারা হয়তো বুঝছেন। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী লাইনে যাচ্ছি। দেখেন
তাহলে এইখানে যদি আমরা এখন এই বস্তুটাকে ঝুলাই দিই, তাহলে দেখেন এই মাঝখানে গিটটস, তাহলে দেখেন আমি বুঝাই দিই। এই যে এই অংশটুকু এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত একটা টান কাজ করবে, আর এইটুকু থেকে দেখেন কোনো বাধা নাই, এইটুকু পর্যন্ত একটা টান কাজ করবে। সেটা হচ্ছে দেখেন উপরের দিকে যদি আমরা তুলে দিই, তাহলে এইখানে কাজ করবে হচ্ছে T1 ধরলাম, তাহলে এই অংশটুকু আর একটা টি কাজ করবে, যখন টান তো জোড়া জোড়া কাজ করে, তাহলে এখানে এইদিকে আবার T1 হবে। আর এইখানে দেখেন এইদিকে উপরে একটা টি কাজ করবে, সেটা হচ্ছে T2, ঠিক এইদিকে একটা টি কাজ করবে, সেটা হচ্ছে T2। তাহলে এটা হবে ইন টোটাল সিস্টেম আর কি। তাহলে এবার বলেন তো আমরা এবার তাহলে আস্তে আস্তে আবার সেমভাবে কাজ করি। আচ্ছা, ত্বরিত হবে কোন দিকে? আমি ধরে দিচ্ছি এখানে যে এই যে মাঝখানে যে বস্তুটা আছে এটা ম্যাটার করে না, তাহলে এর ওজনটা নিচের দিকে আর আটটা উপরের দিকে কাজ করে, তাহলে এটা দুইটা নালিফাই হয়। তাহলে এর ভর কতটুকু এটা ম্যাটার করে না, ভর দেখতে হবে এইটা আর এইটা। আমি যদি এখানে একটা শর্ত আরোপ করে দিই যে M1 ইজ গ্রেটার দেন M2, তাহলে বস্তুটা কোন দিকে ত্বরিত হবে বলেন তো? এটা এই দিকে নামবে, এটা এইদিকে উঠবে, আর এইটা হচ্ছে এইদিকে যাবে। ওই যে M3 ভরটা সামনের দিকে যাবে। তাহলে দেখেন আমরা একটা একটা করে বস্তুর ভরের ভর ধরে ধরে আমরা একটা করে হিসাব করি। এখানে এটা বের করে ফেলি। তাহলে M1 এর জন্য দেখেন M1 এর জন্য এখানে M1 বস্তুটা আমি আঁকাই M1, তাহলে এইদিকে কাজ করতেছে কি, এইদিকে কাজ করতেছে কি, আমি দেখি M1 এর জন্য এইদিকে কাজ করতেছে M1G, এইদিকে কাজ করতেছে T1, ঠিক আছে। আর ত্বরিত হচ্ছে কোন দিকে? এইদিকে। ওকে, তাহলে এবার দেখেন আমি যে জিনিসটা করব, এখানে থার্ড ল খাটান নিউটনের, যে সামেশন অফ এফ ইকুয়াল টু M1A। তাহলে এবার দেখেন যেদিকে ত্বরিত হয় ওইদিকে আমরা অলওয়েজ বড় ধরি, তাহলে এইদিকে প্লাস, এইদিকে মাইনাস। ওকে, তাহলে এইখানে হবে M1G মাইনাস T1 ইকুয়াল টু M1A। ওকে, তারপর এবার আসেন M2 ভরের জন্য। M2 ভরের জন্য দেখেন M2 ভরটা আঁকি ফেলি। এইদিকে কাজ করবে M2G, আর এইদিকে কাজ করবে হচ্ছে T2, আর ত্বরিত হচ্ছে কোন দিকে? এইদিকে। তাহলে এখানে যদি আমরা থার্ড ল খাটাই, তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু M2A। তাহলে দেখেন তো এই ওপরের দিকে কি কাজ করতেছে, বড় যেহেতু এটা প্লাস হবে, তাহলে এইদিকে প্লাস আর এইদিকে মাইনাস। তাহলে T2 মাইনাস M2G ইজ ইকুয়াল টু M2A। তাহলে এটা আপনি 2 নম্বর সমীকরণ দেন। এবার M3 এর জন্য দেখেন M3 এর এইদিকে কাজ করতেছে M3G, এইদিকে কাজ করতেছে R, এইদিকে কাজ করতেছে T1, আর এইদিকে কাজ করতেছে T2। কিন্তু এখানে M3G আর R তো সমান, তাহলে এরা দুইজন কি হবে? কাটাকাটি, শেষ। এরা শেষ। তাহলে আলটিমেটলি আপনি এখানে বস্তুটা কাজ করতেছে কয়টা বল? T1 আর T2। আর এই বস্তুটা ত্বরিত হচ্ছে কোন দিকে? এই বস্তুটা ত্বরিত হচ্ছে এই দিকে। তাহলে আপনি যদি এখন থার্ড লটা খাটান, তাহলে কি হবে ভাই? সামেশন অফ এফ ইকুয়াল টু M3A। বা এখান থেকে দেখেন যেদিকে ত্বরিত হচ্ছে ওই দিকেরটা বড়, তাহলে T1টা বড় হবে, তার বিপরীত দিকে এটা প্লাস হবে, এদিকে প্লাস হলে ওইদিকে মাইনাস হবে। তাহলে T1টা প্লাস মাইনাস T1টা প্লাস মাইনাস T2 ইকুয়াল টু M3A। তাহলে আলটিমেটলি এখান থেকে আপনি, আচ্ছা এটাই 3 নম্বর সমীকরণ দিয়ে দেন। ওকে, এবার আপনি হচ্ছে 1 2 3 নম্বর সমীকরণ যোগ করেন। এবার হচ্ছে 1 যোগ করেন, তাহলে কি হবে দেখেন। ওকে, এখানে দেখেন M1G মাইনাস T1 ইকুয়াল টু M1A।
T2 মাইনাস M2G ইকুয়াল টু M2A, আর T1 মাইনাস T2 ইজ ইকুয়াল M3A। যদি যোগ করে ফেলেন তাহলে এখানে হবে, দেখেন এই T1 মাইনাস T1 আর প্লাস T1 কাটাকাটি, মাইনাস T2 প্লাস T2 কাটাকাটি, আলটিমেটলি এখানে থাকে দেখেন M1G মাইনাস M2G। তাহলে আপনি যদি জিটা কমন নেন তাহলে এখানে থাকবে M1 মাইনাস M2G, আর এখানে যদি দেখেন তিনটা ভর যোগ করে এটা কমন নেন, M1 প্লাস M2 প্লাস G। তাহলে এখান থেকে আলটিমেটলি আসতেছে A ইজ ইকুয়াল সরি, এইখানে G হবে না, এখানে A হবে, এখানে A হবে। তাহলে এখান থেকে A আলটিমেটলি হবে M1 মাইনাস M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। তাহলে এই ক্ষেত্রে ত্বরণের সূত্রটা হবে এইটা। তাহলে ত্বরণের মান আপনি এখন এখান থেকে বসায় দিলে টিটা পাবেন। তো টিটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, এখান থেকে টিটা বের করা হোমওয়ার্ক থাকলো। টাইপ 3 এর হচ্ছে টি নির্ণয়, এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকলো, এটা আপনার কমেন্ট সেকশন আপনারা দিবেন, ঠিক আছে? ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ঠিক আছে।